এক বিশাল ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে এমন খবর ছড়িয়ে পড়তেই সারা পৃথিবীর মানুষ উত্তেজনার কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকে। বিজ্ঞানীরা জানিয়েছিলেন ধূমকেতুটি এতটাই কাছ দিয়ে যাবে যে সেটি খালি চোখে আকাশে দেখা যাবে, তাই সকলেই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করে সব বদলে যায়। ধূমকেতুটি ভেঙে টুকরো হয়ে মুহূর্তের মধ্যে তা পৃথিবীর দিকে ধেয়ে আসতে শুরু করে। আকাশ থেকে জ্বলন্ত আগুনের উল্কাখণ্ডগুলো আশ্রে পড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে আসে। মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে যায়। আর এই নিয়ে আজকের সিনেমা গ্রিনল্যান্ড। শুরুতে আমরা জন নামের একজনকে দেখি। জন পেশায় একজন নির্মাণ প্রকৌশলী এবং বর্তমানে সে তার একটি প্রজেক্টে কাজ করছিল। পারিবারিক কলহের কারণে বর্তমানে জনের স্ত্রী এলিসন তার ছেলে নাথানকে নিয়ে সেপারেশনে রয়েছে। তবে আজ সে এলিসন এবং তার ছেলে নাথানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। যাওয়ার পথে জন রেডিওতে শুনতে পায় এক বিশাল ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যেটা বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামের শীর্ষে রয়েছে। জন সেখানে পৌঁছে এলিসনের সঙ্গে কথা বলতে শুরু করে। সে বলে, আমাদের সন্তানদের জন্য আমাদের একে অপরের সঙ্গে কথা বলে সব মিটিয়ে নেওয়া উচিত। এতে আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে। এতে এলিসনও সম্মতি জানায়। কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে নাথান ফিরে আসে এবং বাবা মাকে একসাথে দেখে সে ভীষণ খুশি হয়। সাধারণভাবে জন নাথানকে জিজ্ঞেস করে, তোমার স্কুল কেমন চলছে? সেখানেও কি তারা এই ধূমকেতুর ব্যাপারে বলেছে? নাথান উত্তরে বলে, আমার টিচার বলেছে এই ধূমকেতুর নাম হলো ক্লার্ক এবং এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে আসছে। এটি এতটাই বিশাল যে আমরা সবাই এটিকে খালি চোখেই দেখতে পারবো। তখন আমরা জানতে পারি নাথানের ডায়াবেটিস রয়েছে এবং সময় মতো তাকে ইনসুলিন নিতে হয়। পরের দিন সকালে নাথান একটি ছোট দূরবীন নিয়ে আকাশের দিকে তাকিয়ে ক্লার্ককে দেখার চেষ্টা করছিল। সেদিন নাথানের জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন ছিল। এলিসন জনকে অনুরোধ করে পার্টির জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতে। এরপর জন এবং নাথান একসঙ্গে শপিং মলে যায়। শপিং মলে ঢোকার আগেই তারা লক্ষ্য করে একাধিক যুদ্ধবিমান দ্রুত কোথাও ছুটে চলেছে। শপিং করার সময় জনের ফোনে একটা ইমার্জেন্সি অ্যালার্ট ভেসে ওঠে। সে খেয়াল করে আশেপাশের কারোর ফোনে এই অ্যালার্ট আসেনি, শুধু তার ফোনেই এসেছে। সেখানে জানানো হয় যে তার পরিবারকে একটি বিশেষ সুরক্ষিত স্থানে নেয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। তাকে বলা হয় পরবর্তী নির্দেশনা পর্যন্ত ব্যাকপ্যাক প্রস্তুত রাখতে। জন কিছু বুঝে ওঠার আগেই তাড়াহুড়া করে নাথানকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে। ফেরার পথে সে আবার অনেকগুলো যুদ্ধবিমান ও মিলিটারি ট্যাঙ্ক একসঙ্গে রাস্তা দিয়ে যেতে দেখে। চারপাশের পরিবেশ যেন এক অজানাতঙ্কে ভরে উঠেছে। বাড়ি ফিরে জন দেখে পার্টির অতিথিরা চলে এসেছে। সে সরাসরি এলিসনের কাছে গিয়ে জানায়, আমার ফোনে একটা জরুরি মেসেজ এসেছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এলিসন প্রথমে বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। সে ভাবে হয়তো এটা কোনো টেস্টিং অ্যালার্ট। তারা সবাই একসাথে বসে নিউজ চ্যানেলে ধূমকেতু ক্লার্কের পৃথিবীতে প্রবেশের লাইভ সম্প্রচার দেখতে থাকে। কিন্তু হঠাৎ একটা ছোট্ট ভূমিকম্পে তাদের ঘরটা কেঁপে ওঠে। জন বাইরে এলে দেখতে পায় আকাশের সব পাখিরা একসঙ্গে দিশেহারা হয়ে একদিক থেকে অন্যদিকে ছোটাছুটি করছে। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল শকওয়েভ তীব্র গতিতে আঘাত হানে। জন মাটিতে ছিটকে পড়ে যায়। সে দ্রুত ঘরে চলে আসে। এরপর তারা নিউজ চ্যানেলে দেখে ধূমকেতুটির একটি বিশাল অংশ তাদের শহরে আশ্রে পড়েছে, যার আকার ছিল একটা বিশাল ফুটবল স্টেডিয়ামের মতো। ধাক্কা লাগার কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ শহর এক ভয়ানক বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায়। এই সব কিছু জানার পর সেখানে উপস্থিত সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই জনের ফোনে আবার একটি মেসেজ আসে এবং তার পরিবারকে নির্ধারিত সময়ের মধ্যেই এয়ারপোর্টে যেতে বলা হয়। এটা দেখে পার্টিতে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কিন্তু কেন শুধু জনের পরিবার? তাদের কারো ফোনেই তো এই মেসেজ আসেনি। তখন সবাই বুঝতে পারে যে পরবর্তী ধূমকেতুর অংশটি হয়তো আমাদের শহরের দিকে আসছে, আর সে কারণে সরকার কিছু স্কিলফুল মানুষদের তার পরিবার সহ সরিয়ে নিচ্ছে। এটা বুঝতে পেরেই অতিথির আতঙ্কে দ্রুত সেখান থেকে চলে যায়। জনের পরিবার দ্রুত সব প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করতে শুরু করে। ইনসুলিন সহ নাথানের ওষুধগুলো তারা ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন এক প্রতিবেশী তাদের অনুরোধ করে তার বাচ্চাগুলোকে তাদের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু জনের কিছুই করার ছিল না। তাই জন তাকে না বলে দেয়। সে দ্রুত শহর থেকে বের হবার চেষ্টা করে, কিন্তু রাস্তায় জ্যাম লেগে যায়। প্রত্যেকটা মানুষ নিজের পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছে। জন বুঝতে পারে এই রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই সে একটা বাইপাস রোড ধরে এগিয়ে যায়। গাড়ির পেছনে বসে থাকা নাথান ব্যাগ থেকে একটা কম্বল বের করতে গেলে ভুলবশত তার ওষুধগুলি গাড়ির মধ্যেই পড়ে যায়। জন রেডিওতে খবর শুনে জানতে পারে পরবর্তী ধূমকেতুর অংশ আগামী 48 ঘন্টার মধ্যে পৃথিবীতে আশ্রে পড়বে। এরপর কি হবে সেটা আর তাদের বুঝতে বাকি থাকে না। তারা বেস ক্যাম্পের কাছে পৌঁছে গেলেও সেখানে মানুষদের প্রচুর ভিড় ছিল। অনেক সাধারণ মানুষ যারা নির্বাচিত হয়নি
তারাও কোনোভাবে ভেতরে ঢোকার চেষ্টা করছে। জন দ্রুত এক মিলিটারি অফিসারের কাছে গিয়ে বলে, আমরা সিলেক্টেড ফ্যামিলি। অফিসার গেট খুলে তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয়। এরপর তাদেরকে চেকিংয়ের জন্য আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং জানানো হয় প্রতি পরিবারকে মাত্র একটা করে ছোট ব্যাগ দেয়া হবে এবং বাকি জিনিসপত্রগুলো এখানে ফেলে দাও। ঠিক তখনই এলিসন তাদের ব্যাগ চেক করে বুঝতে পারে নাথানের ইনসুলিন ব্যাগের মধ্যে নেই। সে নাথানকে জিজ্ঞেস করে, তুমি কি ব্যাগ খুলেছিলে? নাথান জানায় ব্ল্যাঙ্কেট নেয়ার জন্য সে গাড়িতে ব্যাগ খুলেছিল। এই কথাটা শুনেই জন আর এলিসন ঘাবড়ে যায়। তারা বুঝতে পারে নাথানের ইনসুলিন গাড়ির মধ্যেই পড়ে আছে, কিন্তু এখন তো বেস ক্যাম্প থেকে বেরোনো প্রায় অসম্ভব। তবে জন জানতো ইনসুলিন ছাড়া নাথান যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। সে একজন অফিসারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে অফিসার তাকে 5 মিনিট সময় দেয় এবং বলে বেশি দেরি করলে তাকে আর ক্যাম্পে ঢুকতে দেওয়া হবে না। এদিকে এলিসন এক আর্মি অফিসারের কাছে গিয়ে বলে, আমার স্বামী ছেলের ইনসুলিন আনতে বাইরে গেছে, প্লিজ আমাদের প্লেনের নাম্বারটা বলো যাতে সে সহজেই খুঁজে পায়। অফিসার জানতে চায় তাদের ছেলে কি অসুস্থ। তারা তখন এলিসন এবং নাথানকে একজন উচ্চপদস্থ অফিসারের কাছে নিয়ে যায়। সেই মহিলা অফিসার জানায়, আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে এই মিশনে নির্বাচন করছি না, তাই আমরা তোমাদের প্লেনে উঠতে দিতে পারবো না। এলিসন তাকে অনুরোধ করে বলে, এইটা যদি তোমার পরিবার হতো তাহলে তুমি কি এটা করতে পারতে? তবে মহিলা জানায় তার নিজের পরিবারও নির্বাচিত হয়নি, এমনকি 99% আর্মির পরিবারে সিলেক্ট হয়নি। এরপর আরেকজন অফিসার এসে এলিসন এবং নাথানকে বেস ক্যাম্পের বাইরে ছেড়ে দিয়ে আসে। এইদিকে জন ইনসুলিনের প্যাকেট নিয়ে ক্যাম্পের মধ্যে প্রবেশ করে এবং তার পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু সে চারদিকে খোঁজাখুঁজির পরেও তার পরিবারকে দেখতে পায় না। জনের মনে হয় যে তারা হয়তো প্লেনে উঠে পড়েছে, তবে সেখানেও সে তার পরিবারকে দেখতে পায় না। জন বারবার এলিসনকে মেসেজ পাঠাতে থাকে, কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকার কারণে মেসেজটা ডেলিভারি হচ্ছিল না। তখন জনের পাশে বসে থাকা এক ব্যক্তি তার হাতে থাকা ইনসুলিনের বক্সটা দেখে প্রশ্ন করে, তোমাকে প্লেনে উঠতে দিল কিভাবে? আমার পরিবারের এক বাচ্চাকে শুধু অসুস্থতার কারণে উঠতে দেয়নি। জন বুঝতে পারে এলিসন এবং নাথানের সঙ্গে একই ঘটনা ঘটেছে। সে সঙ্গে সঙ্গে প্লেন থেকে নেমে যেতে চায়, কিন্তু এক অফিসার বলে দ্বিতীয়বার ওঠার আর কোনো সুযোগ নেই। তবুও সে নেমে যায়। প্লেন থেকে নামতে সে দেখতে পায় বেস ক্যাম্পের অন্য দিক দিয়ে সাধারণ মানুষ গেট ভেঙে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়েছে। তারাও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্লেনের দিকে ছুটে আসে। কিছু লোকের হাতে বন্দুকও ছিল এবং তারা মিলিটারিদের দিকে গুলি চালাতে শুরু করে। এতে এক মিলিটারি অফিসার গুলিবিদ্ধ হয়, যে কিনা প্লেনে ফিউল ভরছিল, যার কারণে সে ফিউল এয়ারবেসের ভেতরে লিক হচ্ছিল। বিষয়টি জন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে জানায় যে প্লেন থেকে যত তাড়াতাড়ি সম্ভব নেমে পড়তে, কারণ ফিউল লিক হচ্ছে, যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে। একটু পর সেখানে বিশাল এক বিস্ফোরণ হয়। সকল প্লেন একের পর এক বিস্ফোরিত হতে থাকে। জন ছিটকে মাটিতে পড়ে যায়। এদিকে ইনসুলিনের অভাবে নাথানের শরীর কাঁপতে শুরু করে, তবে ইনসুলিনের বক্সটা ছিল জনের কাছে। এলিসন বুঝতে পারে এখন দ্রুত কোনো একটা মেডিকেল শপ থেকে নাথানের জন্য ইনসুলিন নিতে হবে, কিন্তু তাদের গাড়িটাও কিছু উন্মাদ মানুষেরা ভেঙে তছনছ করে দিয়েছে। তখন এলিসন জনের জন্য গাড়ির ভেতরে একটা চিঠি রেখে যায়। সেখানে সে লিখেছিল, আমি নাথানকে নিয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছি, মেসেজটা পেলে তুমিও সেখানে চলে এসো। এরপর জন বেস ক্যাম্প থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে সেই মেসেজটা দেখতে পায়। সে স্বস্তি পাচ্ছিল এই ভেবে যে তার পরিবার বেঁচে আছে। এইদিকে এলিসন ও নাথান একটি শপে ওষুধ খুঁজতে যায়, কিন্তু তখনই কিছু দুষ্কৃতিকারী সেখানে তাণ্ডব চালাতে শুরু করে। তারা সামনে যাকেই পাচ্ছিল তাকে মারছিল। সেখানে এক দুষ্কৃতিকারী এলিসনের সামনে পড়ে, কিন্তু সে দয়া করে তাদের ছেড়ে দেয়। বাইরে বেরিয়ে এলিসন একটি গাড়ি দেখতে পেয়ে তাদের কাছে সাহায্য চায়। গাড়িতে বসা ব্যক্তিও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর গাড়িতে উঠেই এলিসন নাথানকে ইনসুলিন দিয়ে দেয়। গাড়িতে একজন মহিলা এলিসন এবং নাথানের হাতে থাকা সেই বিশেষ ব্যান্ডটি লক্ষ্য করে, যা কেবলমাত্র নির্বাচিত পরিবারগুলোকে দেওয়া হয়েছিল। মহিলাটি জিজ্ঞেস করে, যখন তোমাদের কাছে ব্যান্ডগুলো ছিল তাহলে তোমরা প্লেনে গেলে না কেন? তখন এলিসন জানায়, আমার ছেলে ডায়াবেটিসে আক্রান্ত, তাই আমাদেরকে প্লেনে উঠতে দেওয়া হয়নি, আর সেই মুহূর্ত থেকেই আমি আমার স্বামী জনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। অপরদিকে জন আবারও মোবাইলের মাধ্যমে এলিসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। নেটওয়ার্ক না থাকায় সে একটু উঁচু স্থানে গেলে কিছুক্ষণের জন্য এলিসনের সঙ্গে তার কথা হয়। এলিসন জানায় যে আমরা আমাদের বাবার বাড়িতে যাচ্ছি, তুমিও পারলে সেখানে চলে এসো। তারপরেই ফোনটা কেটে যায়। আশেপাশে তাকিয়ে জন দেখে কিছু মানুষজন ধূমকেতু আশ্রয় পড়ার দৃশ্য উপভোগ করতে পার্টি করছিল, কারণ তারা জানে কিছুক্ষণ পরে সবাই মারা যাবে। তাই মৃত্যুকে মেনে নিয়ে জীবনের শেষ মুহূর্তগুলো তারা আনন্দের সাথে পার করছে। জন আর দেরি না করে নিচে নেমে একটি ট্রাকে উঠে যায়। ট্রাকে যেতে যেতে পাশে বসে থাকা একটি ছেলে জনের হাতে থাকা ব্যান্ডের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার হাতে এই ব্যান্ডটি কেন? জন কিছুটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করে,
তুমি এই ব্যান্ডের ব্যাপারে জানলে কি করে? ছেলেটি জবাব দেয়, আমার মা একজন ডাক্তার, তাই তিনিও নির্বাচিত হয়েছেন। জন জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওদের সঙ্গে গেলে না কেন? ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রায় 7 বছর হলো আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই এত বড় বিপদের সময়ও আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। ভাবতে অবাক লাগছে, সামান্য মনোমালিন্যের জন্য আমার মা আমাকে এত বড় শাস্তি দিল। কিছুক্ষণ চুপ থেকে সে আবারও জানতে চায়, কিন্তু তুমি এখানে কিভাবে? জন বলে, বেস ক্যাম্পে আমি আমার স্ত্রী আর ছেলের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, এখন তাদেরকে আমি খুঁজতে যাচ্ছি। এরপর ছেলেটি জানায়, এই ট্রাকটা আমার এক বন্ধু চালাচ্ছে এবং আমরা এটাও জানতে পেরেছি ওই সমস্ত মিলিটারি এরোপ্লেন গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই আগামীকাল আমরাও একটা প্রাইভেট প্লেনে করে গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। চাইলে তুমিও আমাদের সঙ্গে আসতে পারো। কিন্তু জন বলে, না, প্রথমে আমি আমার স্ত্রী আর ছেলেকে খুঁজবো, তারপরে আমি ভেবে দেখব। অপরদিকে এলিসন ও নাথানকে সে গাড়ি চালক জিজ্ঞাসা করে, তোমার স্বামী কেন তোমাদেরকে ছেড়ে দিল? এর উত্তরে তার নিজের স্ত্রী জানায়, ওরা তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ওদের সঙ্গে কি ঘটেছে, তাহলে তুমি আবার জিজ্ঞেস করছো কেন? কিন্তু আসলে সেই লোকটির উদ্দেশ্য ভালো ছিল না। আসলে সে এলিসন এবং নাথানের হাত থেকে সেই বিশেষ ব্যান্ডটি নিতে চায়। কিছুক্ষণ পর সে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে দেয় এবং হঠাৎ এলিসনকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে দেয়। এরপর তার হাত থেকে ব্যান্ডটি কেড়ে নেয়। লোকটি এলিসনকে প্রতিশ্রুতি দেয় যে তোমার ছেলেকে নিরাপদে প্লেনে তুলে দেব, যাতে অন্তত সে বেঁচে যায়। এরপর সে নাথানকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়, আর এলিসন অসহায়ভাবে রাস্তায় পড়ে থাকে। অপরদিকে জনের ট্রাকের মধ্যে ঘটে যায় আরেকটি বিপদ। ট্রাকের অন্যান্য ছেলেগুলো বুঝতে পারে যে জনের হাতে থাকা ব্যান্ডটি খুবই মূল্যবান। তারা তাকে হুমকি দিয়ে বলে, বাঁচতে চাইলে তোমার হাতের ব্যান্ডটা দিয়ে দাও, কারণ আগেই তারা জন এবং সেই ছেলেটির কথাবার্তা শুনে বুঝে গিয়েছিল যে এই ব্যান্ডটার গুরুত্ব কতটা। এদিকে জন কোনোভাবেই ব্যান্ডটি ছাড়তে চায় না, ফলে এক পর্যায়ে বাকিদের সঙ্গে তার ভয়ানক হাতাহাতি শুরু হয়। তুমুল মারামারির পর জন কোনো মতে নিজেকে রক্ষা করতে পারে, আর ট্রাকের বাকি সবাই একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। এদিকে এলিসন বিভিন্ন গাড়ি থামিয়ে লিফট চাইতে থাকে। অবশেষে একটি গাড়ি এয়ারপোর্টে যাচ্ছে শুনে সে তাতে উঠে পড়ে। অন্যদিকে নাথানকে নিয়ে সেই ব্যক্তি ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল। তারা নাথানকে ভয় দেখিয়ে বলে, যখন আমরা এয়ারপোর্টে ঢুকবো এবং মিলিটারি আমাদের ব্যান্ড চেক করবে, তখন বলবে এরা আমার পরিবার। ভুলেও যদি সত্য কথা বলো, তাহলে তোমার মায়ের কাছে আর কখনোই তুমি ফিরে যেতে পারবে না। তারা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলে প্রথমে নাথানের ব্যান্ডটি দেখে মিলিটারিরা তাদের ভেতরে ঢুকতে দেয়, কিন্তু যখন দেখে সেই ব্যক্তির হাতের ব্যান্ডটি ছেঁড়া, তখনই তাদের সন্দেহ হয়। আর তখনই নাথান সাহস করে বলে ওঠে, এরা আমার আসল পরিবার নয়, শুধু এই ব্যান্ডটার জন্য আমার মার কাছ থেকে এরা আমাকে ছিনিয়ে নিয়ে এসেছে। এটা শুনে মিলিটারিরা সঙ্গে সঙ্গে সেই দুই অপরিচিত লোককে গ্রেপ্তার করে এবং নাথানকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরই মধ্যে এলিসন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়। সে দেখে গেটের সামনে প্রচন্ড ভিড় জমে আছে। সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নেমে দৌড়ে বেস ক্যাম্পের গেটের কাছে যায়। সেখানে মিলিটারিদেরকে জিজ্ঞাসা করতে থাকে, আমার ছেলেকে কি তোমরা দেখেছ? কিছুক্ষণ আগে দুজন অচেনা লোক ওকে জোর করে নিয়ে গেছে, শুধু আমার এই হাতের ব্যান্ডটার জন্য। অফিসার এলিসনকে জানায়, পাশেই নিখোঁজ ক্যাম্প রয়েছে, সেখানে গিয়ে একবার খোঁজ করে দেখতে পারো। এলিসন যখন নিখোঁজ ক্যাম্পে গিয়ে ঘটনাটা জানায় এবং একজন সহকারী এগিয়ে এসে তাকে সাহায্য করে এবং প্রত্যেকটা তাঁবুর মধ্যে খুঁজতে থাকে। অবশেষে অনেক খোঁজার পরে একটি তাঁবুর ভেতরে এলিসন তার ছেলেকে দেখতে পায়। নাথানও তার মাকে দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে। ঠিক তখনই এক নার্স এগিয়ে এসে বলে, নাথান খুব সাহসী ছেলে, ওর ডায়াবেটিসের কথা আমাদেরকে বলেছে, তাই আমি ওকে সঙ্গে সঙ্গেই ইনসুলিন দিয়ে দিয়েছি। এরপর নার্স তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখানে রেস্টরুমে অপেক্ষা করবে? এলিসন বলে যে না, আমি আমার বাবার কাছে যাচ্ছি। নার্স তখন বলে, ঠিক আছে, আমি তাহলে সেই শহরের দিকে যাওয়া যে কোনো একটা মিলিটারি গাড়িতে তোমাদেরকে তুলে দিচ্ছি, আর নাথানের জন্য 1 সপ্তাহের গ্লুকোজ ও ইনসুলিন প্যাক করে দিচ্ছি। এটা শুনে এলিসন ভীষণ খুশি হয়ে নার্সকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে জন কোনো মতে একটি অজানা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সেখানে একটি টিভি চালিয়ে দেখে কিভাবে ধূমকেতু ক্লার্ক পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নিউজ দেখার পর একটু জল খেয়েই সে এই বাড়ির বাইরে রাখা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জন অবশেষে এলিসনের বাবার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে জন দেখে এলিসনের বাবা ডেল তার কয়েকজন সমবয়সী বন্ধুর সাথে জীবনের শেষ সময়টা কাটাচ্ছে। ডেল তখন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আমার মেয়ে আর নাতি কোথায়? জন তখন খুবই নিরাশ হয়ে বলে, আমি তো ভেবেছিলাম ওরা এখানে এসেছে। এরপর জন সব খুলে বলে। অপরদিকে সে মিলিটারি ট্রাক এলিসন এবং নাথানকে তাদের গন্তব্যে নামিয়ে দেয়। সেখানকার একটি ল্যান্ডলাইন থেকে এলিসন তার বাবাকে ফোন করে। এদিকে ফোন পেয়ে জন এবং ডেল দ্রুত তাদেরকে বাস স্ট্যান্ডে নিতে চলে আসে। অবশেষে জন তার স্ত্রী ও ছেলেকে পেয়ে
ভীষণ খুশি হয়। এলিসনও তার বাবাকে দেখতে পেয়ে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর তারা সব একসঙ্গে ডেলের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে ফাইনালি তারা নিউজে দেখতে পায় যে মিলিটারি বাহিনীরা বাছাই করা মানুষদেরকে গ্রিনল্যান্ডে নিয়ে যাচ্ছে, যেখানে আগে থেকেই তৈরি কয়েকটি গোপন বাংকারে এই নির্বাচিত মানুষদেরকে রাখা হবে, যাতে তারা ধ্বংসযজ্ঞের পর পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করতে পারে। নিউজ রিপোর্টে এটাও জানানো হয় যে আগামীকাল ক্লার্ক নামের ধূমকেতুর সবচেয়ে বড় অংশটি পৃথিবীতে আশ্রয় পড়তে চলেছে। এটা শুনে জনের মনে পড়ে যায় ট্রাকের যে ছেলেটির সঙ্গে তার দেখা হয়েছিল সেও গ্রিনল্যান্ডের কথাই বলেছিল। তার মানে সে যা বলেছিল সবই সত্যি। জন তখন এলিসনকে জানায়, একটা ছেলে আমাকে বলেছিল কানাডা থেকে একটা প্লেন ছেড়ে যাবে, যেটা মিলিটারিদের নয়, সাধারণ মানুষও তাতে যেতে পারবে। যদি কোনোভাবে আমরা সে প্লেন পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমরাও গ্রিনল্যান্ডে পৌঁছে যেতে পারবো। কিন্তু এলিসন সংশয় প্রকাশ করে বলে, আমাদের কাছে তো সে ব্যান্ডটি আর নেই, তাহলে আমাদের কি আর সেখানে ঢুকতে দেওয়া হবে? তবে জন বলে, আমি জানি না কি হবে, কিন্তু নিঃসন্দেহে মরার অপেক্ষা করার চেয়ে বাঁচার শেষ চেষ্টা করাই ভালো। কিছুক্ষণ পর জন গ্যারেজে গিয়ে ডেলকে সবকিছু গুছিয়ে নিয়ে তাদের সঙ্গে যাওয়ার কথা বলে, কিন্তু ডেল রাজি হয় না। সে কষ্টভরা কণ্ঠে বলে, আমার স্ত্রী ঠিক এই জায়গাতে মারা গিয়েছে, তাই তাকে ছেড়ে আমি যদি চলে যাই তাহলে সে আমাকে কখনোই ক্ষমা করবে না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আজ না কাল ঠিকই মারা যাব, আমি এখানেই থাকতে চাই। ঠিক তখনই আরও একটি বিশাল ধূমকেতুর টুকরো পৃথিবীতে আশ্রয় পড়ে। তার সেই শক্তিশালী আঘাত এতটাই তীব্র ছিল যে তার প্রভাব তাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়। আর এক মুহূর্ত দেরি না করে তারা ডেলের গাড়িটা নিয়ে রওনা দেয় ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেখানে তাদের জন্য বাজার শেষ সুযোগ অপেক্ষা করছে। এদিকে বাইরের পরিবেশ আরো ভয়াবহ রূপ নিতে শুরু করে। তবে এত আতঙ্ক আর টেনশনের মাঝেও তারা গাড়ির মধ্যে তাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে হাসতে থাকে। এবং জন এবং এলিসনও নিজেদের পুরনো ঝগড়া ও মানবাভিমান মিটিয়ে নেয়, কারণ তারা জানে তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাই অন্তত শেষ সময় যেন কোনো বোঝা বয়ে না বেড়াতে হয়। তাই তারা সবকিছু ক্লিয়ার করে একটু ভালো সময় পার করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে তাদের গাড়ি একটি বিশাল জ্যামে আটকে যায়। জন গাড়ি থেকে নেমে দেখে সামনের রাস্তায় একটি ট্রেন লাঞ্ছিত হয়ে গেছে, আর সেই জন্যই এই জ্যামের সৃষ্টি হয়েছে। ঠিক তখনই গাড়ির ভেতরে বসে তারা রেডিওতে একটি ভয়াবহ নিউজ শুনতে পায়। কয়েক মিনিটের মধ্যেই এই অঞ্চলে উল্কাবৃষ্টি শুরু হতে চলেছে। আর ঠিক তখনই আকাশ থেকে উল্কাপিণ্ডগুলো পড়তে শুরু করে। তারা কোনো মতো দ্রুত সেখান থেকে বেরিয়ে একটা নিরাপদ স্থানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে জন তার পরিবার নিয়ে আবারও হাইওয়েতে চলতে শুরু করে। এদিকে রেডিওতে আরও একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশিত হয়। আর মাত্র 6 ঘন্টা পর ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় টুকরাটা পৃথিবীতে আশ্রয় পড়বে, যার ফলে পৃথিবীর 75% গাছপালা এবং জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। সমুদ্র থেকে সৃষ্টি হবে এক ভয়ঙ্কর সুনামি। প্রবল উল্কাবর্ষণে পুরো বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে। বাইরের তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 900 ডিগ্রি ফারেনহাইটে। এটা শুনে জনের টেনশন আরো বেড়ে যায়। সে বলে, প্লিজ নিউজটা বন্ধ করো, এগুলো আর শুনতে ভালো লাগছে না। অবশেষে তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন দেখে দুটি প্লেনের মধ্যে একটি প্লেন ইতিমধ্যেই টেক অফ করে উড়ে গিয়েছে। তাই সময় নষ্ট না করে জন দ্রুত ব্যারিকেড ভেঙে এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই তারা দেখে শেষ প্লেনটিও রানওয়ে ধরে দৌড়াচ্ছে। এবারে জন বুদ্ধি করে গাড়িটা চালিয়ে ঠিক প্লেনের সামনে গিয়ে দাঁড় করিয়ে দেয় এবং জোর করে প্লেনটি থামানোর চেষ্টা করে। পাইলট খুব রেগে গিয়ে প্লেন থেকে নেমে আসে এবং চিৎকার করে বলে ওঠে, প্লেনে আর একটুও জায়গা নেই, অতিরিক্ত ওজন হলে আমরা সবাই ঝুঁকিতে পড়ে যাব। পাইলট জানায়, আমি শুধু বাচ্চাটাকে আর তার মাকে নিতে পারি, তোমাকে নয়। কিন্তু এলিসন জানিয়ে দেয়, আমরা গেলে 3 জনেই যাব। জন তখন বলে, যদি আমাদের না নিয়ে যাও তাহলে আমি এই গাড়িটাকে রানওয়ে থেকে একদমই সরাতে দেব না। অবশেষে পাইলট বিরক্ত হয়ে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, তোমরা 3 জনে প্লেনে আসতে পারো, কিন্তু বাড়তি কিছু আনা যাবে না। তারা ফাইনালে প্লেনের মধ্যে উঠে পড়ে আর প্লেনটি তার গন্তব্যহীন গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে টেক অফ করে। রাত পেরিয়ে সকাল হয়। প্লেনটা মেঘের উপর দিয়ে উড়ে চলেছে। তারা গ্রিনল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছে। সবার মনে একটু আশার আলো জেগে ওঠে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই তাদের সামনে হাজির হয় আরেক বিপদ। আমরা লক্ষ্য করি গ্রিনল্যান্ডের মাটিতেও ছোট ছোট উল্কাপিণ্ড আশ্রয় পড়তে শুরু করেছে, যার ধাক্কা তাদের প্লেনও লাগে। পাইলটরা এই আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে প্লেনের গতি ও ব্যালেন্স দুইটাই হারিয়ে ফেলে। অবশেষে তারা অত্যন্ত বিপজ্জনকভাবে প্লেনটি ল্যান্ড করলেও সৌভাগ্যবশত প্লেনের সকল যাত্রী প্রাণে বেঁচে যায়। তবে 2 জন পাইলটই মারাত্মকভাবে আহত হয়। এইবারে জন বেঁচে থাকা মানুষদেরকে নিয়ে সে গোপন বাংকারের দিকে যেতে শুরু করে। কিন্তু বাইরের পরিবেশ তখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারপাশে প্রবল ধোঁয়া, ছাইয়ের বিষাক্ত বাতাসে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর
তারা দূর থেকে সেই গোপন ইমার্জেন্সি বাংকারগুলোর ঝলক দেখতে পায়। সেই সঙ্গে কয়েকটি মিলিটারি ট্রাকও নজরে আসে। তারা সবাই চিৎকার করে ট্রাকগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। অবশেষে একটি ট্রাক তাদেরকে লক্ষ্য করে এবং ফাইনালি তাদেরকে উদ্ধার করে ইমার্জেন্সি বাংকারের দিকে নিয়ে যায়। বাংকারে প্রবেশের ঠিক আগে তারা তাদের নিজ চোখে দেখতে পায় যে বিশাল ধূমকেতু ক্লার্ক পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তারা বুঝতে পারে এটাই সেই চূড়ান্ত মুহূর্ত। তারা দ্রুত বাংকারের ভেতর প্রবেশ করে। অন্যদিকে মিলিটারি বিশেষজ্ঞরা নিশ্চিত হয় যে বিশাল ধূমকেতুটি অলরেডি পৃথিবীতে আশ্রয় পড়েছে, আর তারা সবাইকে জানিয়ে দেয় আর মাত্র 1.5 মিনিটের মধ্যে এর প্রবাহ আমাদের বাংকার পর্যন্ত পৌঁছে যাবে। তাই দ্রুত সবাইকে বাংকারের আরো গভীরে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেককে নির্দিষ্ট স্থানে বসে থাকতে নির্দেশ দেওয়া হয়। ধ্বংসযজ্ঞের মুহূর্তে জন এবং এলিসন তাদের ছেলে নাথানকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা কিছু আবেগপ্রবণ কথাও বলে, কারণ তারা জানে এই বাংকারের ভেতরে থাকলেও তারা সত্যি বাঁচবে কিনা কে জানে। সে ভয়ঙ্কর মুহূর্তটা আসতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তাই তারা পরস্পরকে শক্ত করে জড়িয়ে ধরে এবং চোখ বন্ধ করে অপেক্ষা করতে থাকে। ধ্বংসযজ্ঞের সে আঘাতে কিছুক্ষণের মধ্যে চারদিক একদম নিস্তব্ধ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ধ্বংস হয়ে যাওয়া শহর, পুড়ে যাওয়া গাছপালা আর ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া পৃথিবী। সে বাংকারের মধ্যেই তাদের সবাইকে প্রায় 9 মাস বন্দী থাকতে হয়। তারপর সে গেট খোলা মাত্রই বাংকারের ভেতর থেকে সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। তারা দেখতে পায় চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ছাই আর পোড়ামাটি। কিন্তু হঠাৎ তারা দেখে আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সবার মনে এক নতুন আশা জেগে ওঠে। মানে এই পৃথিবী এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, পৃথিবীতে এখনো প্রাণের অস্তিত্ব আছে। মানে আবার ওই পৃথিবী বসবাসের যোগ্য হতে চলেছে। এমন সময় রেডিওতে বিভিন্ন দেশ থেকে চেক ইনের ভয়েস ভেসে আসতে থাকে এবং নানা দেশ থেকে মানুষ সাড়া দিচ্ছে। এরপর ধীরে ধীরে বাকি দেশগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শুরু করে। তার মানে পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু মানবজাতি পুরোপুরি ধ্বংস হয়নি। এই বেঁচে যাওয়া মানুষগুলোই আবার আগামীর পৃথিবী গড়ে তুলবে। আর এই আশা দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।